ওকে। তো ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং কোর্সের আজকের লেকচার নাম্বার হচ্ছে আমাদের 31। 31 নম্বর লেকচারে আপনাদের স্বাগত। আজকে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের জন্য আমরা একটা ডেটা সেট ইউজ করব। তো এই ডেটা সেটটা খুব সিম্পল একটা ডেটা সেট। এখানে কিছু মানুষের তথ্য রয়েছে। তো এই তথ্যগুলো হচ্ছে 500 জন স্টুডেন্টের, যারা হচ্ছে ধরেন দেশে থেকে পড়াশোনা শেষ করে, যেমন মানে আমাদের মধ্যে অনেক আছেন যারা দেশে পড়াশোনা শেষ করে পরবর্তী দেশের বাইরে মুভ করতেন আপনার হায়ার স্টাডিজের জন্য। তো সেক্ষেত্রে দেশের বাইরে যাওয়ার জন্য আপনাদের বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, যে জিনিসগুলো হচ্ছে দেখা হয়ে থাকে বা স্কোর লাগে, যেমন জিআর স্কোর লাগে, টোফেল অথবা আইএলটিএস আইএলটিএস স্কোরের প্রয়োজন হয়। আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন সেটার উপরে একটা প্রায়োরিটি থাকে। আপনার স্টেটমেন্ট অফ পারপাস, হ্যাঁ, আপনার লেটার অফ রিকমেন্ডেশন, সেটাকে সংক্ষেপে বলে এলওআর, আপনার সিসিজিপিএ বা আপনার ফলাফল, আপনার কোনো রিসার্চ পেপার আছে কিনা, সেটার উপর ভিত্তি করে মোটামুটি আপনি কি চান্স পাবেন কি পাবেন না সেটার একটা পসিবিলিটি দাঁড় করানো যেতে পারে। এখানে আমরা এই জিনিসগুলো নিয়ে নর্মালি কথা বলে থাকি। হুম। তো আমাদের এখানে হচ্ছে আপনার ইউনিভার্সিটির দেখেন যে সিরিয়াল নাম্বার আছে, মানে এখানে স্টুডেন্টের এটা সিরিয়াল, এটা জাস্ট র্যান্ডমলি বসানো হয়েছে, কারণ এখানে যেহেতু 500 জন স্টুডেন্ট, তো তাদের কার নাম কি অথবা কে কোন জায়গা থেকে তাদের পার্সোনাল ডিটেলস না নিয়ে আমরা তাদেরকে সিরিয়ালি 1 2 3 4 নাম্বার হিসেবে দিয়েছি। এরপরে তাদের যে জিআরই স্কোরটা সেটা কত, টোফেল স্কোর কত, তারপর বিশ্ববিদ্যালয়ে তাদের রেটিং কত, হ্যাঁ, এগুলা। তো রেটিং এর ক্ষেত্রে স্কেল আছে সব, 1 থেকে রেটিংটা শুরু, সর্বোচ্চ হচ্ছে 5। আর জিআরই টোফেলের স্কোর সেটা হচ্ছে নির্ধারিত স্কেল অ্যামাউন্ট আছে, সেই স্কেলের মধ্যে তারা কতটুকু পেয়েছে, তাদের অ্যাকচুয়াল স্কোর কত সেটা এখানে দেওয়া আছে। এসওপির ক্ষেত্রে আমরা 5 নাম্বারের উপর ভিত্তি করে এসওপিটাকে দেখেছি। এসওপিটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, বা এটাকে আরো কথায় আমরা মোটিভেশন লেটার বলতে পারি। তো এসওপির ক্ষেত্রে 5-এর মধ্যে সে কত পেয়েছে, যেমন কেউ 4.5 পেয়েছে, কেউ 3 পেয়েছে, মানে এটা হচ্ছে এসওপির কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আবার এলও আর হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন, এটা নর্মালি আপনারা যখন বাইরে দেশে আবেদন করেন তখন আপনাদের বিশ্ববিদ্যালয়ে যে আপনার শিক্ষক থাকেন বা যিনি সুপারভাইজার থাকেন তার কাছ থেকে নর্মালি এলওআরটা নিতে হয়। সিজিপি তো মানে ফলাফল, সেটা আপনারা করতে পারেন। আর রিসার্চ মানে হচ্ছে যাদের গবেষণা করার এক্সপিরিয়েন্স আছে, অথবা ধরেন যাদের রিসার্চ পেপার লেখার অভিজ্ঞতা আছে বা পাবলিকেশন আছে, তাদেরকে আমরা ধরেছি 1। আর যাদের রিসার্চের গবেষণা নেই বা কোনো পাবলিকেশন নেই, সেক্ষেত্রে ওরা হচ্ছে 0। তো এগুলোর উপর ভিত্তি করে আমরা প্রেডিক্ট করার চেষ্টা করেছি যে আপনার অ্যাডমিশন পাওয়ার চান্স বা প্রবাবিলিটি কতটুকু। তো প্রবাবিলিটির ভ্যালু হচ্ছে কিন্তু সর্বোচ্চ 1। তো 1-এর মধ্যে থেকে কেউ আপনার কারো ভ্যালু দেখেন এখানে আসছে 0.5, কারো হচ্ছে 0.92, এরকম নানা ধরনের প্রবাবিলিটির ভ্যালু এসেছে। এখন এই ভ্যালুগুলো সমন্বয়ে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে একটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন দাঁড় করাতে হবে। তো এই মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন যখন আমরা দাঁড় করাবো তখন আমাদেরকে এখানে দেখে নিতে হবে, ওই যে গত ক্লাসে বলেছিলাম কোনটা ইনপুট ফিচার্স কোনটা হচ্ছে আউটপুট ফিচার্স। আচ্ছা। তো এখানে আমি একটা কথা আসলে বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে যে আমাদের ক্লাসের মানে যেরকম ডিউরেশন, এই ডিউরেশনে আমরা আসলে যদি টাইপ করে করে সবগুলো কোড সম্পূর্ণ করতে চাই, ধরেন এই মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের হোক বা অন্যান্য যেসব আপনার আমাদের অ্যালগোরিদম আছে মেশিন লার্নিং এর, সেক্ষেত্রে আমাদের 2 3টা ক্লাস দেখা গেছে এটার পিছনে খরচ হবে। তা আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আজকের ক্লাসে আমি আপনাদেরকে জাস্ট মুখে বর্ণনা করে দিব কিছু বিষয়, বাট নেক্সট ক্লাস থেকে যেটা হবে সেটা হচ্ছে যে আগে থেকে আমি অ্যানালাইজ করে আপনাদেরকে হচ্ছে কোডগুলো জাস্ট বুঝিয়ে দিব, মানে আমার কাছে অ্যানালাইজ করা থাকবে, আমি স্ক্রিনে সেই অ্যানালাইসিসটা শো করব। সেখান থেকে লাইন বাই লাইন কোড, কোন কোড কেন আমরা দিয়েছি এবং কোড এই ডেটা সেটের উপর কিভাবে প্রভাব বিস্তার করতেছে এবং সেই ডেটা সেটটা কি, এটা এটা নিয়ে আমি আলোচনা হচ্ছে করব। তাহলে আপনাদের জন্য ভালো হবে, প্লাস আমার জন্যও ভালো হবে, আমাদের ক্লাসে সময় নষ্ট হবে না। আচ্ছা, আবার সামনে ঈদ আসতেছে, তখন একটা বন্ধ যাবে, দেখতে পাচ্তেছেন। তো এখন এখন আমাদের কাজটা হচ্ছে যে এখানে ইনপুট কোনটা আউটপুট কোনটা, তা আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে আমার চান্স অফ অ্যাডমিশন হচ্ছে আমার আউটপুট। তো এই আউটপুটটা কিসের উপর নির্ভর করতেছে, এই যে ইনপুট গুলোর উপর নির্ভর করতেছে, যেমন জিআরই স্কোর, টোফেল স্কোর। জিআরই নর্মালি এটার আগের যে জিআরই স্কোরটা সেটা সম্প্রতি কিন্তু জিআরই চেঞ্জ করেছে, যদিও মানে আমাদের যে ইয়া মানে এখনকার আলোচনা এটা জিআরই ক্লাস না, যে জিআরই প্যাটার্ন চেঞ্জ হয়ে কি হয়েছে নতুন সেটা নিয়ে আলোচনা করা। বাট জিএর প্যাটার্ন এখন চেঞ্জ হয়েছে চলতি বছরের প্রথম থেকে, ঠিক আছে, এবং জিম্যাটের প্যাটার্নও চেঞ্জ হয়েছে।
ঠিক আছে, এবং পরীক্ষার সময় আগে যে সময়টা বেশি লাগতো, এখন পরীক্ষার সময় মোটামুটি তারা 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আপনার ব্যাপারে শেষ করতে পারবেন। ওই সময়ের মধ্যে তারা নিয়ে এসেছে। ঠিক আছে, এটা তাদের নিজস্ব ওয়েবসাইটে দেখলে পাবেন। তো আমাদের এই তথ্যটা যেহেতু আগের ডেটা সেট, মানে পরিবর্তনের আগের ডেটা সেট, যার কারণে আমাদের এখানে আমরা পুরাতন জিআরই স্কোরটাই আছে। তো পুরাতন জিআরই ক্ষেত্রে সর্বোচ্চ স্কোর ছিল 340। 340-এর ভিতরে কে কত পেয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। টোফেলের ক্ষেত্রে সর্বোচ্চ স্কোর ছিল হচ্ছে 120। 120-এর ভিতরে কে কত পেয়েছে। ইউনিভার্সিটি রেটিং এর হাইয়েস্ট স্কোর হচ্ছে আমাদের 5, আর লোয়েস্ট হচ্ছে 1। ঠিক আছে, লেটার অফ রিকমেন্ডেশনের স্টেটমেন্ট অফ পারপাসের ক্ষেত্রে আমাদের এটার স্কোর হচ্ছে 5, যেটা বলেছি। এলওআর বা লেটার অফ রিকমেন্ডেশনের ক্ষেত্রে এটার স্টেট হচ্ছে 5। 5-এর মধ্যে কোনটা কতটুকু স্ট্রং। আন্ডার গ্রাজুয়েট জিপিএ এটা আমরা 10-এর মধ্যে ধরেছি। 10-এর মধ্যে আউট অফ হচ্ছে কত। তো এটা আসলে আপনারা বলতে পারেন যে এখানে 10 কেন ধরা হচ্ছে, অন্য দেশে তো অনেক জায়গায় মানে যেমন আমাদের বাংলাদেশে 4 আছে, তো সেক্ষেত্রে আসলে 4 না ধরে আমরা এটা 10 ধরেছি, কারণ এই তথ্যটা নর্মালি ইন্ডিয়ান স্টুডেন্টের উপরে মূলত হচ্ছে করা, এই যে এই তথ্যটা, এই ডেটা সেটটা। তারপর হচ্ছে রিসার্চের, তাদের যদি রিসার্চের এক্সপিরিয়েন্স থাকে তাহলে হচ্ছে আপনার আহ, মানে হচ্ছে না থাকলে হচ্ছে 0, আর থাকলে হচ্ছে 1। আর চান্স অফ অ্যাডমিটের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আমাদের আউটপুট ফিচার্স। এখন আমাদেরকে যে কাজ করতে হবে, আমাদের জুপিটার নোটবুকে যেতে হবে। কেমন, তো আমরা আমাদের জুপিটার নোটবুক অলরেডি এখানে ওপেন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো জুপিটার নোটবুকে প্রথমে হচ্ছে যে আমাদের লাইব্রেরি গুলো ইম্পোর্ট করতে হবে। তো এখানে দেখেন যে প্রথমে আমাদেরকে লিখতে হবে যে ইম্পোর্টিং লাইব্রেরিজ। তো এখানে নর্মালি কাজের জন্য আমরা যে যে লাইব্রেরি গুলো ইউজ করব, সেটা হচ্ছে আমাদেরকে নামপাই, পান্ডাস, এই লাইব্রেরি গুলো, তারপর হচ্ছে সিয়ারবন, হ্যাঁ, ম্যাথপট, প্লাইপট, এই লাইব্রেরি গুলো আমাদের ইউজ করতে হবে, বেসিক লাইব্রেরি গুলো। ঠিক আছে, তো প্রথমে আমরা এখানে বেসিক লাইব্রেরি গুলো ইম্পোর্ট করব। পরবর্তীতে যখন লিনিয়ার রিগ্রেশনে আমরা যাব, তখন রিগ্রেশন রিলেটেড আমাদেরকে লাইব্রেরি হচ্ছে ইনস্টল করতে হবে বা ইম্পোর্ট করতে হবে। তো আসেন আমরা মিনিমাম যে লাইব্রেরি গুলো রয়েছে সেগুলো হচ্ছে ইম্পোর্ট করি। ইম্পোর্ট পান্ডাস এসপিডি। ঠিক আছে, আবার নামপাই আনতে হবে, ইম্পোর্ট নামপাই এসএনপি। তার পরবর্তীতে হচ্ছে ইম্পোর্ট সিআরবন, ইম্পোর্ট সিআরবন এস এসএনএস, ইম্পোর্ট ম্যাথ পট লিব ডট প্লাইপড অ্যাস পিএলটি। ওকে, এটা করে এটাকে রান করে দিলাম। রান করে দেওয়ার পরে দেখেন যে ইউজার সাইট, এটা এখানে জাস্ট ওয়ার্নিং শো করে। এটাকে আপনার এতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। তারপর আমাদেরকে কি করতে হবে, ডাটা সেটটা লোড করতে হবে। তো এটাকে অনেকে লোড ডাটা সেট বলে, অনেকে বলে থাকে রিড ডাটা সেট, একই জিনিস। হ্যাঁ, এটাতে কোনো লোড দ্য ডাটা সেট আমরা এটা বলতেছি। তো ডাটা সেটটাকে আমি সবসময় যেটা বলেছিলাম আমরা ইডি এর ক্ষেত্রে, যে ডাটা সায়েন্স মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা ডাটা সেটটাকে, এবং ইডি এর ক্ষেত্রে আমরা ডাটা সেটটাকে ডাটা ফ্রেম আকারে হচ্ছে লোড করি। তো আমাদের যে এক্সেল ফাইলটা ছিল, সেই এক্সেল ফাইলের নাম হচ্ছে অ্যাডমিশন আন্ডার স্কোর প্রেডিক্ট। তো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এখানে অ্যাডমিশন আন্ডার স্কোর ডিএফ, এটা নামে আমরা একটা ভ্যারিয়েবল ডাটা ফ্রেম একটা তৈরি করি। তৈরি করার পর এটার কাজটা হবে পিডিএফ ফাইলটা রিড করা। তো পিডিএফ ফাইল রিড করতে হলে আমরা পান্ডাস ইউজ করি। পান্ডাস ইউজ করে আমরা এভাবে লিখি পিডি ডট রিড আন্ডার স্কোর সিএসবি। দেওয়ার পরে আমার ফাইলের লোকেশনটা হচ্ছে দিতে হয়। ফাইলের লোকেশনটা কিভাবে দিতে হয় সেটা আপনারা হয়তো জানেন, আমরা আমাদের একটা ক্লাসে করেছিলাম। সেটা হচ্ছে যে ফাইলের লোকেশনটা আমাদের দিতে হলে ফাইল যে জায়গায় আছে সেই জায়গাতে সেটা হচ্ছে আমাদের কপি অ্যাজ পাথ করতে হয়। কপি অ্যাজ পাথ করার পরবর্তীতে আমাদের এটাকে এভাবে দিতে হয়। বাট এখানে দেওয়ার পরে আবার এখানে যে স্ল্যাশটা আছে, এই স্ল্যাশের চিহ্নটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে। এটাকে আপনার ডাবল স্ল্যাশে চেঞ্জ করে দিতে হবে, না হলে সে এটাকে হচ্ছে আপনার ভুল ধরবে। ঠিক আছে, এটা ইডি করার সময় আমি দেখিয়েছিলাম। এতদিন কার মনে থাকলে, যদি থাকে তাহলে তো ভালো, আর না হলে এখন আবার আপনাদের মোটামুটি রিভিউ হয়ে গেছে। তাহলে আমাদের ডেটা সেটটা লোড দেওয়া শেষ। লোড যেহেতু দেওয়া শেষ, এখন আমরা ডেটা সেট নিয়ে অনেক ধরনের কাজ করতে পারবো। প্রথমে যে কাজটা করব, আমরা এখানে করব ইডিএ। এখন ইডিএ করার ক্ষেত্রে প্রথম আমরা যে কাজটা করে থাকি, আমরা বলে থাকি যে একটা ডাটা হেড থাকে, আর আবার হচ্ছে ডাটা টেল থাকে। তো আমরা প্রথমে দেখানো হচ্ছে আমরা হেড দেখাতে হচ্ছে চেষ্টা করি। তাহলে হেড দেখতে হলে আমাদের কি করতে হবে, আমরা ধরেন হচ্ছে অ্যাডমিশন আন্ডারস্কোর ডিএফ ডট হেড, এটা লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দিলে সে আমাদেরকে হেডিংটা আমাদেরকে বাই ডিফল্ট এটা হচ্ছে শো করলো। এখন আপনি বললেন যে না, আমি প্রথম 10টা হেডিং দেখতে চাই, তখন আপনি জাস্ট এই কোডটাকে কপি করবেন। কপি করে এই ব্র্যাকেটের মধ্যে 10 সংখ্যাটা উল্লেখ করে দেবেন, 10টা। তখন সে আপনাকে প্রথম 10টা হেডিং শো করে, মানে 0 থেকে 9 পর্যন্ত মূলত।
ঠিক আছে, 10-এর পর্যায়ে এখানে প্রথম পাঁচটা বাই ডিফল্ট মানে 0 to 4 হেডিং গুলো সে আমাদেরকে শো করলো। এবার আপনি বললেন যে আমি একটু টেলটাও দেখতে চাই, ওকে সমস্যা নেই, আমরা টেলও দেখতে পারি। সো আমাদের যে ডেটা সেটটা এটা অ্যাডমিশন, আমরা নাম দিয়েছি আমাদের ডেটা সেটের ভ্যারিয়েবল অ্যাডমিশন, অ্যাডমিশন ডট ডিএফ, এটা দিয়ে হচ্ছে টেল, টেল দিয়ে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট, এটা দিয়ে রান করলে আমরা হচ্ছে বাই ডিফল্ট যে লাস্টের যে টেল আছে, আপনার বাই ডিফল্ট লাস্ট 5 টেল সেটা আমরা দেখতে পাবো। তার পরবর্তীতে আপনি বললেন যে আমি ডাটার টাইপটা হচ্ছে দেখতে চাই, তাহলে হচ্ছে অ্যাডমিশন আন্ডারস্কোর ডিএফ ডট টাইপ, ওকে, এটা করে রান করলেন। রান করলে দেখেন যে এখানে নো অবজেক্ট টাইপ, এখন ডাটা টাইপের পর এখানে আসলে ব্র্যাকেট দিতে হবে। সো আচ্ছা, টাইপ না, এটা আমাদের ইনফো দিতে হবে, অ্যাডমিশন আন্ডারস্কোর ডিএফ ডট ইনফো, তাহলে আমরা ডাটা সেটে ইনফরমেশন পাবো, ইয়েস। তো ইনফো দেওয়ার পরে আমরা দেখলাম যে এখানে ডাটা সেটে ইনফরমেশন পেয়ে গেলাম। ইনফরমেশনটা কি, মানে মোটামুটি এক নজরে আমাদের এক্সেলের যে ডেটাগুলো আছে সে ডেটাগুলোর মধ্যে আমাদের কি ফিচার্স আছে, কিছু ইনপুট ফিচার্স আর কিছু আউটপুট ফিচার, যদি আমাদের এখানে আউটপুট ফিচার একটা আর বাকিগুলো হচ্ছে ইনপুট ফিচার্স। তো দেখেন আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে রেঞ্জ ইন্ডেক্স দেওয়া আছে, মানে আমাদের এখানে টোটাল কত জনের ডাটা আছে, তো 500 জনের ডাটা আছে আমি বলেছি, তো এখানে এটা রেখেছি রেঞ্জ ইন্ডেক্স 500 0 to 499। আর ডাটার কলাম আছে টোটাল 9টা কলাম আমাদের এখানে দেওয়া আছে। এখানে কলামটা শুরু হয়েছে সিরিয়াল নং, জিআরই স্কোর, টোফেল স্কোর, ইউনিভার্সিটি রেটিং, এসওপি, এলওআর, সিজিপিএ, রিসার্চ, চান্স অফ অ্যাডমিট। এখন দেখেন নোনাল কাউন্টের ক্ষেত্রে হচ্ছে দেখেন আমাদের এখানে সে নল কাউন্ট দেখেছে, ডি টাইপ দেখেন ইন্টিজার 64, মানে আমাদের ডাটার যে টাইপগুলো, আমাদের যে ফিচার আছে ফিচারের টাইপটা কেমন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিরিয়াল নং, জিএর স্কোর, টোফেল স্কোর, ইউনিভার্সিটি রেটিং, এগুলো সবগুলোই হচ্ছে ইন্টিজার 64, তার মানে এগুলো কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেটিভ নাম্বারস, ওকে। এরপর এসওপির বা কোয়ান্টিটেটিভ ইন নেচার, আর এসওপি এবং এলওআর সিজিপি এর ক্ষেত্রে এরা হচ্ছে ফ্লোট ভ্যারিয়েবল, তার মানে এদের সাথে দশমিক যুক্ত আছে, পূর্ণ সংখ্যা প্লাস দশমিক। আচ্ছা, রিসার্চের ক্ষেত্রে ইন্টিজার 64, চান্স অফ অ্যাডমিশনও 464, যেহেতু সবগুলো ভ্যারিয়েবলের এগেনস্টে এখানে কি দেওয়া আছে, সবগুলো ভ্যারিয়েবল এগেনস্টে কি সংখ্যাত্মক ভ্যালু দেওয়া আছে, তার মানে আমাদের এখানে সবগুলো ভ্যালু হচ্ছে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল, ওকে ফাইন। এবার আমরা যে কাজটা করতে পারি, আমরা আলোচনা দীর্ঘ না করে আমরা যেহেতু আমরা ইডি অ্যানালাইসিস আমরা তার আগের ক্লাসগুলো তো দেখেছি, তো আমরা এখন সরাসরি এখানে যে কোনো প্রকার মিসিং ভ্যালু আছে কিনা, যেটাকে আমরা বলি নাল ভ্যালু, সেটা আমরা চেক করব। ঠিক আছে, তো এটা জন্য আমি যদি এখানে লিখে দিই যে চেকিং মিসিং অর নাল ভ্যালুস, এরকম হিন করে লেখা ভালো, তাহলে আপনি ধরেন মানে প্র্যাকটিসের জন্য সুবিধা হয়, এটা আমি আরো আগে বলেছি। সো আমাদের প্রথমে ভ্যারিয়েবলের নামটা দিতে হবে, অ্যাডমিশন আন্ডারস্কোর ডিএফ ইজ নাও ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে, ডট সাম ফার্স্ট ব্র্যাকেট, এটা দিয়ে এটা রান করতে হবে। রান করলেই দেখেন আমাদের কোনো প্রকার ভ্যারিয়েবলে আমাদের যে ফিচারগুলো আছে, সিরিয়াল নং থেকে স্টার্ট করে চান্স অফ অ্যাডমিট পর্যন্ত, সেগুলোর কোনোগুলোতে আমাদের কোনো প্রকার মিসিং ভ্যালু নেই, যার কারণে সবগুলো 0 0 0 0 এসেছে। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব আমাদের ইডি এর, সেটা হচ্ছে সর্বশেষ যেটা, যে এটা সেটা হচ্ছে যে আমরা ডাটাটার এক ধরনের ডেসক্রিপটিভ অ্যানালাইসিস হচ্ছে করে থাকি। তো ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করতে হলে আমরা কি কাজটা করে থাকি, সেটা হচ্ছে যে ডুইং ডেসক্রিপটিভ অ্যানালাইসিস। প্রথমে আমরা আমাদের যে ডেটার জন্য যে ভ্যারিয়েবলটা আছে সেটার নাম লিখবো অ্যাডমিশন আন্ডারস্কোর ডিএফ, এটা লিখে আমরা লিখবো হচ্ছে ডেসক্রাইব, ডেসক্রাইব লিখে হচ্ছে ফার্স্ট বটল। এটাকে আমরা রান করলে দেখেন এখানে আমরা দেখছি সিরিয়াল লং, জেরি স্কোর, টোফেল স্কোর, ইউনিভার্সিটি রেটিং, এসওপি, এলওআর, সিজিপিএ, রিসার্চ, চান্স অফ অ্যাডমিট। তো এগুলোর ক্ষেত্রে এগুলোর কি কি ভ্যালু দেওয়া আছে, তাদের কাউন্ট মানে মোট কতগুলো আছে, মিন, তাদের এভারেজ ভ্যালু কতটুকু, এইচডিটি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কতটুকু, মিন মানে হচ্ছে এই ভ্যালুগুলোর মধ্যে মিনিমাম ভ্যালু কতটুকু, 20% হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, 50% হচ্ছে সেকেন্ড কোয়ার্টাইল, 75% হতে থার্ড কোয়ার্টাইল, মানে এখানে মূলত 100 নাম্বারকে ধরা হয় হচ্ছে পূর্ণ, সে 100টাকে 4 ভাগে ভাগ করা হয়, 4 25 100, তো প্রতিটা ভাগকে বলা হয় এক একটা কোয়ার্টাইল। প্রথম 25%কে বলা হয় ফার্স্ট কোয়ার্টাইল, তার পরবর্তী 25% মানে 50%কে বলা হয় সেকেন্ড কোয়ার্টাইল, তার পরবর্তী 25% মানে 75%কে বলা হয় থার্ড কোয়ার্টাইল। এর পরবর্তীতে যে ম্যাক্স ভ্যালু, ম্যাক্স ভ্যালুটা এখানে হচ্ছে শো করা হয়।
আচ্ছা, এগুলোর ডিটেলস মানে আপনারা যখন রিপোর্ট লিখবেন, আপনাদেরকে ডাটা অ্যানালাইসিস করার পরবর্তীতে বা মেশিন লার্নিং অ্যাপ্লাই করার পরে কোম্পানিগুলো তো কিন্তু রিপোর্ট লিখতে হয়। কারণ আপনার যে সুপারভাইজার আছে তাকে সেগুলো রিপোর্টের মাধ্যমে সামারিটা আপনাদের দাখিল করতে হয় আলটিমেটলি, অথবা প্রেজেন্টেশন দিতে হয়। তো জাপানি কোম্পানিগুলোতে আবার প্রেজেন্টেশনটা কমন। মানে আমাদের যেটা হতো যে কিছু থেকে কিছু হলে আমাদেরকে ওরা হচ্ছে কোনো কাজ দিলে ওটা নিয়ে তারা প্রেজেন্টেশন করতে দিত, এবং প্রেজেন্টেশন করতে দিত যারা নর্মালি সিনিয়র ম্যানেজমেন্ট আছে তাদের সামনে। ঠিক আছে, আর সিনিয়র গুলো হচ্ছে নর্মালি সবচেয়ে জটিল প্রশ্নমুক্ত। এটা একটা বড় সমস্যা। আর একটা সমস্যা ছিল যে সিনিয়রদের মধ্যে ম্যাক্সিমাম ছিল যারা ইংরেজি বলতে পারতো না। ওখানে এই কারণে দোভাষী ইউজ করা লাগতো ওদের। হয় আমরা জাপানিজে বলতে হতো, না হলে ওরা ওদেরকে ইংলিশে ট্রান্সলেট করে বলতে হতো। কিন্তু সমস্যা হচ্ছে যে ইংলিশে যদি মানে জাপানি যে মানে এমন এমন টেকনিক্যাল বিষয়গুলো আছে, যেমন এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মিন, এগুলাকে এই স্ট্যাটিস্টিকের টার্ম গুলো বা টেকনিক্যাল টার্ম গুলোকে তো আসলে এই তেমন করে আপনার জাপানি যে ব্যাখ্যা করাটা জটিল। কারণ আমরা তো এগুলো পড়ছি ইংলিশে, কিন্তু ওরা এগুলো পড়ছে জাপানি ভাষায়। তো এটা নিয়ে অনেক মানে আমাদের ঝামেলা পোহাতে হতো। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা ওরা আবার কিন্তু সহজে বুঝতো না। মানে তারা মনে করতো জাপানি ভাষা যেহেতু শিখছে তার মানে সবকিছুই পারবে। কিন্তু এই টেকনিক্যাল জিনিসগুলো জাপানি শিখা যে কি ডিফিকাল্ট সেটা ওটা ওরা বলতেও পারবে না। বরং ইংরেজি শিখা সহজ, জাপানিটা কঠিন। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিংটা আছে সে র্যাঙ্কিং এবং রেটিং এটাকে আমরা একটু গ্রুপ করার চেষ্টা করি, মানে গ্রুপিং বাই র্যাঙ্কিং রেটিং। ঠিক আছে, গ্রুপ করার আমরা যদি চেষ্টা করি, গ্রুপিং ওয়ান। ঠিক আছে, একটা গ্রুপই করি, বেশি গ্রুপ এখানে আমরা করব না। সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির যে রেটিং থাকবে, আমরা রেটিং এর সাথে আমাদের হচ্ছে চান্স অফ অ্যাডমিটেড করবো। আচ্ছা, এটা করতে গেলে আমরা যে কাজটা করি, প্রথমে লিখবো হচ্ছে ডিএফ আন্ডারস্কোর ইউনিভার্সিটি, এটা নামে একটা ডাটা ফ্রেম তৈরি করব। তৈরি করে এটা ডাটাগুলো কোন জায়গা থেকে আসবে, ওই যে অ্যাডমিশন আন্ডারস্কোর ডিএফ নামে যে আমি একটা ভ্যারিয়েবল তৈরি করেছি সেই জায়গা থেকে এটার তথ্যগুলো আসবে। তার পরবর্তীতে আমরা লিখবো এখানে ডট দিয়ে গ্রুপ বাই, গ্রুপ বাই লিখে ব্র্যাকেট দিব, ব্র্যাকেটে বাই ইজ ইকুয়াল টু হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইউনিভার্সিটি রেটিং। ঠিক আছে, ইউনিভার্সিটি রেটিং দেওয়ার পরে ডট হচ্ছে এখানে মিন, মিন দেওয়ার পরে হচ্ছে এটা। ঠিক আছে, ডিএফ আন্ডারস্কোর ইউনিভার্সিটি। ওকে, আমরা এখন হচ্ছে দেখব যে কিভাবে এটা আসে। দেখেন যে ইউনিভার্সিটির রেটিংকে আমরা রেটিং অনুযায়ী কার চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু সেটাকে আমরা গ্রুপ করার চেষ্টা করছি, রেটিং এবং র্যাঙ্কিং। হ্যাঁ, এটাকে আমরা এটার সাথে যুক্ত করার, আমরা গ্রুপ করার চেষ্টা করেছি। এর পরবর্তীতে নর্মালি আমরা যে কাজটা করে থাকি ইডি এর মধ্যে সেটা হচ্ছে কি, আমরা অনেক ধরনের ডাটা ভিজুয়ালাইজেশনের কাজটা করে থাকি। তো ডাটা ভিজুয়ালাইজেশন কাজটা করতে হলে ধরেন আমাদের এখানে যেহেতু প্রত্যেকটা ভ্যারিয়েবলই তারা কোয়ান্টিটেটিভ ভাবে শো করেছেন, তো আমরা হিস্টোগ্রাম এক্ষেত্রে ইউজ করতে পারি। তো আসেন আমরা যদি যে হিস্টোগ্রাম ফর ফিচার্স বা ভ্যারিয়েবল আমরা বলতে পারি, বাট মেশিন লার্নিং এটাকে ফিচার্স তারা বলে থাকেন। তো আমরা আমাদের ফুল যে আমাদের ভ্যারিয়েবলের নাম ডেটা সেট যেখানে আছে অ্যাডমিশন আন্ডারস্কোর ডিএফ, এটা আমরা লিখবো। ডট হিস্ট এটা লিখবো, লিখে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বিনস ইজ ইকুয়াল টু হচ্ছে 30। ঠিক আছে, ফিক্স সাইজ ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার আমরা ধরে দিলাম ফিক্স সাইজ দিয়ে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ এখানে মূলত দিতে হবে, তো 20 20 আমরা দিলাম। আপনারা চাইলে 10 10 দিতে হচ্ছে পারেন। আমরা চাইলে এখানে এটা কমিয়ে দিই, ধরেন হচ্ছে 15/15 দিই, তাহলে এটা কম হয়ে আসবে। 20 দিলে একটু বেশি বড় হয়ে যায় হয়তো। এবার এটাকে রান করব। রান করলে দেখেন এটা সুন্দর করে আমাদের সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে জিআরই, জিআরই স্কোর, টোফেল স্কোর, ইউনিভার্সিটি রেটিং, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের সিজিপিএ রিসার্চ, এটার ভ্যালু হচ্ছে আমাদের চান্স অফ অ্যাডমিট, এরা হচ্ছে চলে এসেছে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা প্লেয়ার পট করার চেষ্টা করব, যে এই যে ফিচার গুলো আছে আমরা এদের মধ্যে কোনো প্রকার পেয়ার বা সম্পর্ক আমরা নির্ণয় করতে পারি কিনা। ঠিক আছে, তো এটার জন্য আমরা করে থাকি নর্মালি হচ্ছে পেয়ার প্লট এটাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এটা আমরা করে থাকি হচ্ছে এসএনএস, সিআরবন লাইব্রেরির মাধ্যমে। এসএনএস এর মাধ্যমে প্লট তৈরি করা খুব সহজ। কারণ সহজ কি কারণে, আপনি প্রথমে লিখবেন এসএনএস, ঠিক আছে, লেখে কি প্লট তৈরি করতে চান সে প্লটের নামটা লিখবেন, লিখে তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অ্যাডমিশন আন্ডারস্কোর ডিএফ দিবেন। একটা মিনিট একটু ফোনটা রিসিভ করে নিই।
স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। না আসলে ওই যে আপনাদের ক্লাসও শুরু হয়েছে তুই ওকে খুব জরুরি ভিত্তিতে ওনাকে হাসপাতালে ভর্তি করেছে, ওখান থেকে কল আসছিল। যাই হোক, আমি ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে দিব আজকে। আহ মানে খোঁজ খবর নিতে হবে তো এখানে। আচ্ছা ঠিক আছে। তো পেয়ার প্লট করতে হলে প্লেয়ার প্লট এসএনএস এর মাধ্যমে আমরা নর্মালি প্লেয়ার প্লটের কাজটা করে থাকি। তো প্লেয়ার প্লটটা খুব সহজে কিন্তু তৈরি মানে করা যায়, মানে এসএনএস এর মাধ্যমে শুধু পেয়ার প্লট না, যে কোনো প্লট যদি আপনি এসএনএস এর মাধ্যমে তৈরি করতে চান, তাহলে জাস্ট এসএনএস যে নামটা মানে সিআর বন লাইব্রেরি, এই এসএনএস লিখবেন, লিখে একটা ডট দিবেন। ডট লিখে কোন ধরনের প্লট তৈরি করতে চান সেই প্লটের নামটা লিখবেন, লিখে ব্র্যাকেটে সেটা ডাটা সোর্স, সেই ডাটা সোর্সের নাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবেন, লিখে এন্টার চাপ দিলেই বা রান চাপ দিলে আপনার কি হবে, অটোমেটিক্যালি প্লটটা তৈরি হয়ে যাবে। ঠিক এখানে ফেয়ার প্লেয়ার প্লটের ক্ষেত্রে এরকম। কি হলো এখানে? আই No such keys. Not use option error. SNS dot pair plot admission DF ঠিকই তো আছে। আচ্ছা, দেখি কি ভুল আসলো। পে অ্যাডমিশন ডিএফ অ্যানাকোন্ডা প্যাকেজেস ইউনিভ্যারিয়েট প্লট ইউনিভ্যারিয়েট হিস্টোগ্রাম মাল্টিপল এলিমেন্ট প্রিপেয়ার দ্য রেলপন ডাটা। নো সাচ কিস। আচ্ছা, প্রেয়ার পরটা কেন হলো না সেটা আমি পরে এটা দেখতেছি। এখন হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্সটা আমরা করার চেষ্টা করি, যেখানে যে আমাদের ইনপুট ফিচার গুলো আছে তাদের মধ্যে এবং আউটপুট ফিচার্স গুলো আছে তাদের মধ্যে কি ধরনের সম্পর্ক আছে, এটাকে নর্মালি আমরা কোরিলেশনের মাধ্যমে দেখার চেষ্টা করি, যেটাকে বলা হয় কোরিলেশন ম্যাট্রিক্স। এটাকে অনেকে আবার কোরিলেশন গ্রিডও বলে থাকে। আপনারা যদি ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং এর কোনো বই পুস্তক পড়েন, দেখবেন যে এটাকে বলে থাকে কেউ ম্যাট্রিক্স, কেউ বলে থাকেন গ্রিড। তো আবার গ্রিড বলে মনে করেন না যে হ্যাঁ আমাদেরকে তো ম্যাট্রিক্স পড়েছে গ্রিড পড়েনি। গ্রিড আর ম্যাট্রিক্স একই জিনিস, ঠিক জাস্ট টার্মসটা ওরা ভিন্ন বলে। তো কোরিলেশন ম্যাট্রিক্স করতে হলে আমরা কোর আন্ডারস্কোর ম্যাট্রিক্স নামে একটা ভ্যারিয়েবল তৈরি করব। তৈরি করে সেটার যে সোর্স সেটা হচ্ছে অ্যাডমিশন আন্ডারস্কোর ডিএফ। অ্যাডমিশন আন্ডারস্কোর ডিএফ দিয়ে এখানে লিখবো হচ্ছে কোর, কোর দিয়ে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট লিখতে হবে। লেখার পরে আবার এখানে কিছু জিনিস দিতে হবে, যে জিনিসগুলো হচ্ছে মূলত আপনারা যে কোরিলেশন ম্যাট্রিক্সে একটা হচ্ছে ফিগার, এক ধরনের গ্রাফ বা চার্ট। তো সেটার কিছু প্রপার্টিস আছে, যেমন দৈর্ঘ্য প্রস্থ কত হবে, তার পরবর্তীতে সেটাকে আমাদের শো করতে হবে। তো প্রথমে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের ব্যাপার। তো দৈর্ঘ্য প্রস্থ আমরা নর্মালি পিএলটি ডট ফিগার, এটার মাধ্যমে দৈর্ঘ্য প্রস্থের যে প্যারামিটার গুলো আছে, দৈর্ঘ্য কত হবে প্রস্থ কত হবে, এটা দিয়ে থাকি। তো পিএলটি ডট ফিগার দিয়ে ব্র্যাকেটে হচ্ছে আমাদের ফিক্স সাইজ দিতে হবে। ফিক্স সাইজ ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ধরেন আমরা দিলাম 10 10, দৈর্ঘ্য 10, প্রস্থ হচ্ছে 10। আচ্ছা, তারপরে লিখতে হবে যে এটাকে আমরা যে কোরিলেশন ম্যাট্রিক্স তৈরি করে থাকি, এটাকে নর্মালি আমরা আপনার যে এসএনএস লাইব্রেরিটা আছে বা প্যাকেজটা আছে সেটার মাধ্যমে আমরা তৈরি করে থাকি। তো এসএনএস কে বলা হয় এসএনএস ডট এসএনএস দিয়ে যখন আপনারা এই কোরিলেশন ম্যাট্রিক্সটা তৈরি করবেন, তখন সেটাকে বলা হয় হিট ম্যাপ। হুম, তাই আমরা এখানে লিখেছি এসএনএস ডট হিট ম্যাপ। এসএনএস ডট হিট ম্যাপ দিয়ে আমাদেরকে যে কাজটা করতে হবে, ওই যে উপরে কোরিলেশন ম্যাট্রিক্স নামে যে ভ্যারিয়েবলটা আমরা তৈরি করছি, কোর আন্ডারস্কোর ম্যাট্রিক্স, এই ভ্যারিয়েবলটার নাম আমাদের হচ্ছে লিখতে হবে। লেখার পরবর্তীতে আমাদের হচ্ছে অ্যানোট, আমরা যে জিনিসগুলো এখানে অ্যানোট করব সেগুলো হচ্ছে ট্রু ভ্যালু হিসেবে আমাদের এখানে কাউন্ট হবে। আর এর পরবর্তীতে প্লট, যে কোনো প্লট যখন আমরা তৈরি করি তখন সেটাকে হচ্ছে শো করতে হলে আমরা পিএলটি ডট শো এটা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে শো করব।
তো এখানে দেখেন যে কোরিলেশন ম্যাট্রিক্সটা আমাদের মোটামুটি চলে এসেছে, সিরিয়াল লং, জিআরই স্কোর, এবং খুব সুন্দরভাবে আসছে। আর এটা যেটা আমি বলেছি যে এগুলোর ব্যাখ্যা আমি আপনাদেরকে হচ্ছে দিব নেক্সট ক্লাসে, আপনাদেরকে শীট আকারে এগুলোর হচ্ছে ব্যাখ্যা আমি দিয়ে দিব। আচ্ছা, এখন এবার আসেন যে আমরা আমাদের হচ্ছে যে নর্মালি কাজগুলো যখন রিয়েল লাইফে করা হয়, তখন ডেটা সেটের মধ্যে ডেটাগুলোকে ভাগ করা হয়। একটাকে বলা হয় ট্রেনিং ডেটা সেট, আর একটাকে টেস্ট ডেটা সেট, বা বা আবার অনেকে আজকাল এটাকে তিন ভাগে ভাগ করেন। যেমন কেউ বলে থাকেন আমি কিছু পরিমাণ ডেটা দিয়ে ট্রেন করব, তারপর কিছু পরিমাণ ডেটা দিয়ে টেস্ট করব, তারপর আবার কিছু পরিমাণ ডেটার উপর এটার ভ্যালিডিটি চেক করব। তার মানে ট্রেন, টেস্ট এবং ভ্যালিডেশন ডেটা সেট। তো আমরা আমাদের এই জায়গাতে আমরা শুধুমাত্র ট্রেনিং এবং টেস্ট ডেটা সেট, এই দুইটা ভাগে আমাদের ডেটা সেটকে ভাগ করব। তো ভাগ করতে হলে প্রথমে আমাদেরকে কলামের সংখ্যা, মানে কলামগুলো আমাদের দেখতে হবে। তো কলামগুলো কি আমরা তো হচ্ছে জানি, বাট নর্মালি এক নোটে যদি আপনি কলামগুলো দেখতে চান, তাহলে হচ্ছে এরকম যে লিস্ট অফ কলামস। আপনি যদি আপনার কলামগুলো এক নজরে দেখতে চান, তাহলে নর্মালি আমরা একটা কমান্ড ইউজ করে থাকি, সেটা হচ্ছে যে আমাদের যে ভ্যারিয়েবলটা আছে ডেটা সেটের, সে ভ্যারিয়েবলের নাম। তো আমাদের ডেটা সেটের ভ্যারিয়েবলের নাম হচ্ছে অ্যাডমিশন আন্ডারস্কোর ডিএফ। এটা লিখে আমরা লিখি ডট কলামস। ঠিক আছে, এটা লিখে যখন হচ্ছে রান করবেন, তখন দেখেন যে কলামের নামগুলো সে শো করছে, ইন্ডেক্স, সিরিয়াল নাম্বার, হ্যাঁ, জিআরই স্কোর, তারপর হচ্ছে টোফেল স্কোর, এই ধরনের আমাদের ডাটাগুলো সে নাম দিয়েছে। তো এখন আমরা যেহেতু এই ক্ষেত্রে দুভাগে আমাদের ট্রেডিং এবং টেস্ট ডাটা হিসেবে ভাগ করব, তার মানে আমাদেরকে এক্স এবং ওয়াই ঠিক করে নিতে হবে। তার মানে আমাদের এক্স হচ্ছে এখানে ইনপুট ফিচার্স, এবং ওয়াই হচ্ছে আমাদের আউটপুট ফিচার্স। ওই যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে করেছি আমরা, ইনপুট আউটপুট এক্স এবং ওয়াই, দেখেন এখানে ক্ষেত্রে এটার কাজ গুলো কিভাবে কাজে লাগতেছে। তাহলে এক্স কি হবে, আমরা এক্স ভ্যারিয়েবল ধরবো, যে এক্সটা আমরা এই এক্স ভ্যারিয়েবলের যে ভ্যারিয়েবল গুলো বা এক্স এর আন্ডারে যে ফিচার গুলো যাবে, সেটার উৎসটা কি, প্রথম উৎসের নাম লিখতে হবে। তো সেই উৎসটা হচ্ছে আমাদের অ্যাডমিশন আন্ডারস্কোর ডিএফ, এই ডাটা সেটটা। সেখান থেকে আমি চিন্তা করতে হবে যে কোনটা বাদ দিলে বাকিগুলো অটোমেটিক্যালি আমার ইনপুটের মধ্যে বা এক্স এর মধ্যে চলে আসবে। তো আমরা দেখতেছি, আমরা যদি এখান থেকে আপনার চান্স অফ অ্যাডমিট যদি বাদ দিই, কারণ এটা কি আমাদের আউটপুট ফিচার্স, তো এটা বাদ দিলে আর বাকিগুলো হচ্ছে আমাদের অটোমেটিক্যালি কি ইনপুট ফিচার্স। তো আমরা এখানে লিখবো অ্যাডমিশন আন্ডারস্কোর ডিএফ, এটা লিখে হচ্ছে ডট লিখে লিখবো ড্রপ। ঠিক আছে, ড্রপ লিখে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে লিখবো হচ্ছে কলামস। ঠিক আছে, কলাম দিয়ে আমি এখানে ইজিকুল টু একটা সাইন দিব, ইজিকুল টু সাইন দিয়ে এখানে হচ্ছে আমাদেরকে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। সে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার আবার এই আপনার এই যে স্ট্রিং এর মতো এখানে ইনভার্টেড ইয়ার মধ্যে লিখতে হবে, সিঙ্গেল ইনভার্টার মধ্যে লিখতে হবে যে চান্স অফ অ্যাডমিট, এটার কথা আমার লিখতে হবে। তাহলে হচ্ছে এক্স আমাদের ঠিক হয়ে গেল, এক্স আমি ঠিক করে ফেললাম। এখন এক্স ঠিক করার পরে বাদ থাকে কি, ওয়াই থাকে। ওয়াই হচ্ছে আমাদের আউটপুট ভ্যারিয়েবল। সো এটার সোর্সটা কি, এটার সোর্স হচ্ছে ওই সেম জিনিস, অ্যাডমিশন আন্ডারস্কোর ডিএফ। বাট এক্ষেত্রে আমাদের কোনটা হবে আউটপুট, আউটপুট হচ্ছে চান্স অফ অ্যাডমিট। তো আমরা এই এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখবো চান্স অফ অ্যাডমিট। ওকে, লেখার পরে এটা হয়ে গেল। এবার হচ্ছে এটা রান করলাম, রান করার পরে এক্স ডট শেপ এটা হচ্ছে লিখলাম, লিখলে এটা হয়ে গেল 500 এবং হচ্ছে 8। তার মানে হচ্ছে আমাদের টোটাল অবজারভেশন হচ্ছে 500টা, আর আমাদের কলামের সংখ্যা এক্ষেত্রে হচ্ছে 8টা। আচ্ছা, কলামের সংখ্যা 8টা কি কারণে? আচ্ছা, ওয়াই ডট শেপটা দেখি, এটা 7টা হওয়ার কথা নর্মালি। ওয়াই ডট শেপটা দেখি, ওয়াই ডট শেপ হচ্ছে 50টা হচ্ছে দেওয়া। আচ্ছা, এবার আমরা একটু উপরে যাই। আমাদের যে ইডিএটা আমরা যেখানে করেছিলাম, ইডিএটা করার পরে আমরা টোটাল 9টা কলাম এখানে পেয়েছিলাম, ঠিক আছে, সিরিয়াল নাম্বার সহ। ওকে, তো সেই হিসেবে সে 9টা এন্ট্রি ধরেছে। আচ্ছা, ফাইন, ঠিক আছে। যদিও সিরিয়াল নাম্বারটা আপনারা চাইলে বাদ দিতে পারেন, বাদ না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার এখন যেটা করা হয়েছে সেখানে দেখেন যে এখানে আপনাকে লিখতে হবে ওয়াই আই। ওয়াই আই মানে হচ্ছে যে ওয়াই এর যে আউটপুট ভ্যারিয়েবলটা আছে সেটা আমরা দেখতে চাই। So, না না, এটা না, আমাদেরকে এটা অ্যারে তৈরি করতে হবে, এক্স এর ভ্যালু গুলো দিয়ে অ্যারে তৈরি করতে হবে, ওয়াই এর ভ্যালু গুলো দিয়ে আমাদের অ্যারে তৈরি করতে হবে। তো অ্যারে তৈরি করতে, তৈরি যখন আমরা করব, করার ক্ষেত্রে আমরা নর্মালি লিখবো এক্স, প্রথমে এক্স এর এক্স ভ্যারিয়েবল লিখবো, এক্স ইকুয়াল টু অ্যারেটা আমরা করে থাকি নামপাই এর মাধ্যমে। তো এনপি ডট অ্যারে, লেখার পরে এটার মধ্যে আবার হচ্ছে এক্স ভ্যারিয়েবল, ওয়াই ইজ ইকুয়াল টু এনপি ডট অ্যারে,
এখানে আবার ওয়াই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চলে আসলো, রান করলাম, হয়ে গেল। এবার হচ্ছে আমাদের ডাটা সেট গুলোকে ট্রেন এবং টেস্ট এটার মধ্যে ভাগ করতে হবে, ঠিক আছে? তো এই কারণে এখানে পয়েন্ট দিয়ে দিই, স্প্লিটিং ডাটা সেট ইনটু ট্রেন টেস্ট, ঠিক আছে? তো এটার জন্য আমাদের একটা বিশেষ লাইব্রেরি লাগবে, যে লাইব্রেরিটার নাম হচ্ছে সাইকিটলান। তো সাইকিটলান লাইব্রেরিকে আমরা সংক্ষেপে বলে থাকি এসকেলান। তো এসকেলানের এখানে পি প্রসেসিং, মানে এসকেলানের পি প্রসেসিং যে সাব লাইব্রেরি আছে সেখান থেকে আমরা কাজগুলো করে থাকি। তো আমরা এটাকে লিখবো ফর্ম এসকেলান ডট প্রি প্রসেসিং ইম্পোর্ট স্ট্যান্ডার্ড স্কেলার কমা মিন ম্যাক্স স্কেলার, এই দুটো জিনিস আনতে হবে। তো স্কেলারটার কি কাজ সেটাও আমি এগুলো ব্যাখ্যা করতে হবে, এই কারণে বলেছি যে আমরা কোডগুলো আপনারা ব্যাখ্যা করে দিলে কোডগুলো খুব সহজেই ধরতে পারেন, কিন্তু ক্লাসে যদি আমি বসে কোড একটার পর একটা এভাবে লিখি তাহলে আপনাদের সময় অনেক বেশি যাবে। বুঝ মানে লং আমাদের দেখা গেছে যে একটার অ্যানালাইসিস করতে আমাদের 2-3টা ক্লাস পার করতে হবে। তো এই কারণে ভালো হচ্ছে যে আগে আমি কোডগুলো লিখে অ্যানালাইজ করে রাখবো, আপনাদেরকে ক্লাসে আসলে কোডগুলো বুঝিয়ে দিব, প্লাস আরেকটা ক্লাসে বা সেদিনের ক্লাসে অ্যানালাইসিসের যে ফলাফল সেটার এক্সপ্লেনেশন কিভাবে লিখবো এটা দিব, এটা সেই জিনিসটা আপনাদেরকে ব্যাখ্যা করে দিব, তাহলে মোটামুটি ফাস্ট হবে। সো স্কেলার আন্ডার স্কোর এক্স, এটা দিয়ে এটা আমরা বলবো যে স্ট্যান্ডার্ড স্কেলার। এখন এখানে স্ট্যান্ডার্ড স্কেলার কেন হয়েছে, এটার পিছনে কারণ আছে, ঠিক আছে? ওই কারণগুলো আমি হচ্ছে আপনাদেরকে ওই যে বললাম যেটা ওই সিস্টেমে যেতে হবে, না হলে এগুলো তো আসলে অনেক বড়। আজকে এখন যতটুকু পর্যন্ত এতটুকু পর্যন্ত করলে ধরেন অর্ধেক কাজ, মানে অর্ধেক না, 70% কাজ আমাদের শেষ হবে, বাট আরো 30% কোড থাকবে, যেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন আমাদের রান করতে হবে, রান করে সেটাকে আবার টেস্ট করে হচ্ছে দেখতে হবে, ঠিক আছে? আবার সেটা ম্যাট্রিক্স বের করতে হবে। তো এখনো কিন্তু কাজ রয়ে গেছে, আমরা এখনো মূল কাজের যে ধারাতে সেখানে যাচ্ছি, বাট এখনো এটা শেষ হয়নি। ওকে, সো এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখবো স্কেলার আন্ডার স্কোর এক্স, স্কেলার ডট ফিট আন্ডার স্কোর ট্রান্সফর্ম, এটা দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, সে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের আবার বসবে এক্স। এটাকে এবার রান করব। স্কেলার এক্স ইজ নট ডিফাইন্ড, আচ্ছা উপরে তো ডিফাইন করছি বাট এটা ছোট হাতে পড়ে গেছে, ওকে এবার হবে। হুম, হয়েছে। এবার হচ্ছে স্কেলার ওয়াই ডিফাইন করতে হবে, সো স্কেলার আন্ডারস্কোর ওয়াই ইজ ইকুয়াল টু, এখন যেহেতু এটার এবং ওয়াইটা প্রায় সেম, আমরা যে কাজটা করতে পারি এটাকে বলে রিইউজেবল কোড। কিছু সামান্য পরিবর্তন করে কোড চাঙ্কের সামান্য পরিবর্তন করে আমরা এটা করতে পারি, এবং হরহামেশাই কাজের সময়ের পরিমাণটা কমানোর জন্য আমরা আমাদের রিয়েল লাইফের কাজগুলোতে এটা করে থাকি। ধরেন এখান থেকে মাঝখান দিয়ে 2-3টা শব্দ চেঞ্জ হবে, তো বাট কোড সেম থাকবে, কোড মানে মোরালে সেমই থাকবে। তো সেক্ষেত্রে আমরা সেই কোডটাকে কপি করে যে লাইনগুলো চেঞ্জ হবে সেই লাইনগুলো হচ্ছে চেঞ্জ করি, এটাতে অনেকটা সময় বেঁচে যায় আর কি, ঠিক আছে? স্কেলার ওয়াই ফিট ওয়াই, আচ্ছা স্ট্যান্ডার্ড স্কেলার ট্রান্সফর্ম কি আসলো, এক্সপেক্টেড 2D অ্যারে গট 1D অ্যারে ইনস্টেড, আচ্ছা রিশেপ। আমাদের এখানে এখন ডাটাকে আমাদের হচ্ছে রিশেপ করতে হবে। রিশেপ মানে হচ্ছে যে ওয়াই এর এই যে ডাটাগুলো এগুলো 2D অ্যারেতে থাকার কথা, বাট এগুলো 1D অ্যারেতে আছে। তাহলে কি করতে হবে, আমাদের এই 23 এবং 24 লাইনের মাঝে একটা নতুন লাইন অ্যাড করতে হবে যার মধ্যে ওয়াইকে আমরা রিশেপ করব। তো ইনসার্ট সেল বিলো দিয়ে আমরা এই দুটোর মাঝখানে একটা লাইন অ্যাড করলাম। অ্যাড করার পরবর্তীতে এখানে এখন ওয়াইটার কাজটা মূলত করতে হবে, তাহলে আমরা ইজ ইকুয়াল টু লিখবো ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ডট রিশেপ। এটা আমরা -1, 1 দিয়ে বলছে আমাদেরকে এটা কাজটা করতে, এখানে যে লেখা আছে এর একটু -1 দিয়ে ওকে দেওয়ার পরে ওয়াই ডট শিফট, এটা দিয়ে যখন হচ্ছে রান করব তখন দেখেন 500 হচ্ছে এক। কারণ কি, ওই যে উপরে যখন ওয়াই শেপ দিয়েছিলাম তখন ওয়াই এর এখানে সে কলামের সংখ্যা শো করে নাই, জাস্ট ওয়াই টোটাল অবজারভেশন শো করেছে। বাট এক্স এবং ওয়াই দুটার ক্ষেত্রেই টোটাল নাম্বার অফ অবজারভেশন এবং কলমের সংখ্যা দুইটাই শো করতে হবে, ঠিক আছে? যেহেতু শো করে নাই তাই এটা রিসেভ করে শো করার জন্য একটা কলাম আছে, ঠিক আছে, বাট একটাকে শো করতে হবে। এখন যখন আমি স্কেলার দিব, স্ট্যান্ডার্ড স্কেলারে ট্রান্সফরমেশন করব, তখন এটা অলরেডি দেখেন ট্রান্সফর্ম হয়ে গেছে।
আচ্ছা, এবার হচ্ছে ফাইনালি ডাটাগুলোকে ভাগ করার ট্রান্সফরমেশন শেষ। এবার হচ্ছে ট্রেন এবং টেস্টে ভাগ করব। এটার জন্য আবার আমাদের যে কাজটা করতে হবে, স্কেলানের মডেল নামে একটা লাইব্রেরি আছে, মানে স্কেলান লাইব্রেরি। তাহলে স্কেলান ডট মডেল আন্ডারস্কোর সিলেকশন, সেখান থেকে আমরা ইম্পোর্ট করব ট্রেন আন্ডারস্কোর টেস্ট আন্ডারস্কোর স্প্লিট। টেস্টে আমাদের ডেটা সেটে ভাগ করার জন্য তখন যেটা হবে, এক্স আন্ডারস্কোর ট্রেন আসবে, আর আসবে এক্স আন্ডারস্কোর টেক্সট। আবার ওয়াই আন্ডারস্কোর ট্রেন আসবে, কমা ওয়াই আন্ডারস্কোর টেস্ট আসবে, ইজগুল টু আমাদের হচ্ছে ট্রেন আন্ডারস্কোর টেস্ট আন্ডারস্কোর স্প্লিট, ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট, দিয়ে এক্স কমা ওয়াই, কমা দিয়ে এটার যে টেস্ট যে সাইজটা, সেই সাইজটা আমাদের মেনশন করতে হবে। হ্যাঁ, টেস্ট সাইজের ক্ষেত্রে ইজগুল টু 0.15। এটাকে রান করে দিই। এতটুকু পর্যন্ত হয়েছে, বাকিটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করব। আমাদের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন আমরা অ্যাপ্লাই করব, সেটার মেট্রিক্স গুলো হচ্ছে দেখবো, ঠিক আছে, মডেলের পারফরমেন্সটা কেমন সেটা আমরা দেখবো। এটা হচ্ছে নেক্সট ক্লাসে। আচ্ছা, এতটুকু পর্যন্ত কোড নিয়ে আপনাদের যে প্রশ্নগুলো থাকতে পারে, আমি জানি যে কোডগুলো কেন হয়েছে, কোন লাইনে কেন এটা লেখা হয়েছে, তো সেটা তো বললাম, সেটার ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দিব। তো নেক্সট ক্লাসের ক্ষেত্রে যে কাজটা আমি করব, বাকি যে কোডগুলো আছে সেটা লিখে আমি অ্যানালাইসিসটা কমপ্লিট করে ফেলবো। কমপ্লিট করে আমি এ অ্যানালাইসিস প্লাস আলাদা করে মাইক্রোসফট একটা ওয়ার্ড ডকুমেন্টে আপনাদের এই যে কোডের যে লাইন, মানে এই 1 নম্বর লাইনের এই কোডগুলো কেন লিখলাম, 2 নম্বর লাইনে কেন লিখলাম, সেটার ব্যাখ্যা, পাশাপাশি যে আউটপুটটা আছে আউটপুটের ব্যাখ্যা আপনারা কিভাবে দিতে পারেন বা কিভাবে এক্সপ্লেন করতে পারেন, এই জিনিসগুলোর ব্যাখ্যা সহকারে আমি আপনাদেরকে শিট দিব। বুঝতে পারছেন? আর ডেটা সেট তো অলরেডি আপনাদের মেইল করে দেওয়া আছে। আপনাদের যে আজকের ক্লাসের লিঙ্ক যেখানে পাঠানো হয়েছিল, সেটার সাথেই হচ্ছে ডেটা সেটটা আমি রিপ্লাই ইমেলে সেন্ড করে দিয়েছি ক্লাস শুরুর আজকে 7-8 মিনিট আগে। তো এতটুকু পর্যন্ত তাহলে আজকে থাক, আগামীকালকে দেখা হবে একই সময়, সকাল সরি রাত 10টায় বাংলাদেশ সময়। এগুলোর বাইরে শিওর কার স্যার। কোনো কোশ্চেন আছে? এ- এগুলোর বাইরে কারো কোনো কোশ্চেন আছে কি? স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার কোনো কোশ্চেন নাই, জিনিসগুলো হলে ভালো লাগার, মানে খুব ভালো লাগতেছে, কিন্তু মাথার উপর দিয়ে গেল স্যার। এখন আমি এত সহজ করে বলার চেষ্টা করলাম, তারপর যদি না মাথার উপর স্যার, যায়। এমনি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। মানে বিষয়গুলো খুব চমৎকার, মানে অনেক মজার বিষয়, বাট এখন হয়তো বা ওভাবে বুঝতেছি এই না, যে বাট বারবার এই ট্রাই যে করলে এই কয়দিন আরো। যে থিওরি গুলো পড়ছি, দেখছেন থিওরি গুলো কি কাজে জি আসবে স্যার। দেখতেছেন না? জি স্যার, জি স্যার, জি স্যার। জি স্যার, এখন বুঝতেছি স্যার। এই ম্যাক্সিমাম মানুষজন বলে যে আপনি ম্যাথ কেন পড়ান, আর ম্যাথ পড়ানোর কোনো দরকারই তো নেই এটাতে। তো এই যে আমি জি স্যার, স্কেলার বলতেছি, এক্স ওর ওয়াই ভাগ করতেছি, তাহলে এগুলো কারণ আছে না, এটা জি হচ্ছে স্যার, লজিক অবশ্যই তো আছে স্যার। অবভিয়াসলি। স্যার স্যার, লজিকটা জি তো স্যার। বুঝতে হবে। জি স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমরা রিয়েল লাইফে কাজ করতে গেলেও কিন্তু আমাদেরকে এক্স ওয়াই ইয়ে করতে হয়, এবং রিয়েল লাইফে কাজ করতে গেলে তারা জিজ্ঞেস করে যে আপনি কোনোদিন মানে মানে অনেক সময় জব ইন্টারভিউ গুলোতে আপনারা যখন এন্ট্রি লেভেলের পজিশনে যাবেন, তখন জিজ্ঞেস করবে যে জীবনে কোনোদিন লিনিয়ার রিগ্রেশনের নাম শুনছেন। আপনার কাছে হাস্যকর মনে হবে, বাট এরকম কোশ্চেন তারা করবে, ঠিক আছে। এ- 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 বা এই বা আপনার এই মেশিন লার্নিং এর ক্ষেত্রে আপনার লিনিয়ার রিগ্রেশন অ্যালগরিদমের কাজটা কি, ঠিক আছে, এখানে কোন ধরনের ফিচার গুলো থাকে, ইনপুট ফিচার আউটপুট ফিচার আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি। তো এরকম অনেক জিনিস হচ্ছে থাকবেই, থাকে এগুলো। স্যার, স্যার আমরা নেক্সট ক্লাসে কি এই ডাটা সেটের উপরে লিনিয়ার রিগ্রেশনটা করব আগামী জি, ক্লাসে? এই ডাটা সেটের নাকি? উপর, এই ডাটা সেটের আমি ওই যে যেটা বললাম যে এই ডাটা সেটের আজকে লিনিয়ার রিগ্রেশন আমরা যেটা শুরু করছি, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, সেটার 70% কমপ্লিট হয়েছে। এখনো কিন্তু 70% বললে ভুল হবে, 65%, 35% এখনো বাদ আছে। তো আমি কারণ মানে ডিসিশন নিছি যে ম্যাক্সিমাম অ্যানালাইসিস যেহেতু অনেক বড়, হ্যাঁ, তো এখন থেকে আমি যে কাজটা করব, ক্লাসে লাইভ আপনাদের সামনে কোডগুলো না লিখে আমি আগে থেকেই মানে আমার নিজ থেকে কোডগুলো লিখে অ্যানালাইজ করে রাখবো।
ক্লাসে আমি আউটপুটটা আপনাদেরকে দেখাবো, পাশাপাশি কোন লাইনটা কেন লিখলাম, কি আউটপুট পেলাম, এই জিনিসগুলো আমি মানে আপনাদেরকে ব্যাখ্যা করবো। আউটপুট গুলোর জন্য মূলত আমি আপনাদেরকে শিট দিয়ে দিব, মানে প্রতি ক্লাসের পর পর। আর এখানে মূলত কোড গুলো কেন লিখলাম বা ডাটা সেটের যে ব্যাখ্যাটা, সেটা আমি আপনাদেরকে দিব এই আহ, আহ, ইয়ের মাধ্যমে, মানে ক্লাসে। তাহলে ধরেন আমাদের মোটামুটি ফাস্ট হবে। না হলে কি হবে, ধরেন এই অ্যানালাইজ করে ব্যাখ্যা করা, তারপরে হচ্ছে কেন করলাম না করলাম, এগুলো সব বলতে বলতে আপনার দেখা গেছে যে প্রতিটা অ্যালগোরিদমের জন্য আমাদের গড়ে 3টা করে ক্লাস লাগবে। তো জি সেটা হলো স্যার, কি ঠিক আছে বুঝছেন স্যার। না, ওকে টাইম স্যার। আরো মানে স্যার, বেশি যাবে সময়। শিওর স্যার। ওকে। আমি এটাই আর কি করবো। তো আজকেরটার অ্যানালাইসিসের বাকিটা আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কন্টিনিউ করবো। নেক্সট ক্লাসে কন্টিনিউ করতে কি করব, আমি আগে থেকেই সেই অ্যানালাইসিস মানে পার্টটা করে রাখবো। করে রেখে হচ্ছে আমি আপনারা ক্লাসে আসলে কালকে, আজকে 27 লাইন পর্যন্ত করলাম, তারপর লাইনের কোডগুলোর ব্যাখ্যা দিব, এবং কোডগুলোর এগেনস্টে যে আউটপুট পাইছি না, সেই আউটপুটগুলো আপনারা কিভাবে এক্সপ্লেন করতে পারেন সেই জিনিসগুলো ব্যাখ্যা করব। এটা আর কি এভাবেই ধাপে ধাপে মানে আগানোর চেষ্টা করতেছি আর কি। বাকিটা জানি না আসলে। শিওর স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এখন কিন্তু ডাক্তারেরাও এটা ইউজ করতেছে, বুঝছেন। আপনার ইউনিভার্সিটি অফ জুরিকেরও আমি আপনাদেরকে ক্লাসে মনে পড়ছিলাম, তাদের নিউরো সার্জারি ডিপার্টমেন্ট আছে জুরিক মেডিকেল স্কুলে। তো ওদের ওখানে ওনাদের এই নিউরো সার্জন ডিপার্টমেন্টে বা নিউরো সার্জারি ডিপার্টমেন্টে তারা ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর উপরে তারা কনফারেন্স করতেছে, এবং কিভাবে আপনার ব্রেনের যে নানা রোগগুলো আছে সেগুলো ডিটেক্ট করার ক্ষেত্রে কিভাবে ডাটা সায়েন্স মেশিন লার্নিং বা এআই তাদেরকে হেল্প করবে, এই বিষয়ে হচ্ছে তাদের কনফারেন্স। তো সেই কনফারেন্স ইনভাইটেশন আমি পাইছি, হয়তো যাব যদি সুযোগ হয়। ঠিক আছে, এ হচ্ছে অবস্থা। তো ডাক্তারেরাও যেহেতু ইউজ করতেছে, তাহলে বুঝতে পারতেছেন যে জিনিসটা আসলে কোন পর্যায়ে গেছে এখন, এবং মেডিকেল ফিল্ডেই সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে এখন এটা। হয়তো সামনে মানে এমন দিন আসবে, মানে দেশের বাইরের কথা বলতেছি, বাংলাদেশে কবে আসে সেটা বলাটা মুশকিল, কারণ বাংলাদেশে তো আসলে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যে সমস্যাটা আমাদের দেশে, সেটা হচ্ছে এখানে নানা ধরনের লাল ফিতার দূরত্ব হচ্ছে বেশি। ঠিক আছে, আর ডাক্তারেরা আমাদের দেশে কোনো একটা কারণে মানে অনেকে আছেন যারা খুব সুপারিটি কমপ্লেক্সে ভোগেন তারা। তো এই ধরনের সেক্ষেত্রে ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার দের তারা আসলে কি চোখে দেখবে না আমার সেটা ধারণা নাই। তো আর বাইরের দেশে এখন যে অবস্থা, সেটাতে বলা যায় যে আগামী বেশি দিন না, 4-5 বছরের মধ্যে প্রতিটা হসপিটালে আপনার মানে ডায়াগনস্টিক ডিপার্টমেন্ট ছাড়াও, মানে একজন রুগী যখন ডাক্তারের কাছে যায় তার কি রোগ হচ্ছে সেটা ডিটেক্ট করার জন্য, তো সে তাকে নর্মালি কিছু টেস্ট দেয়। তো টেস্টগুলো কোথায় যায়, ডায়াগনস্টিক সেন্টার বা তাদের যে প্যাথোলজি ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের কাছে যায়। এছাড়াও কিন্তু ডেটা সায়েন্স মেশিন লার্নিং ডিপার্টমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট থাকবে, যারা প্যাথোলজি করার পরবর্তীতে রোগীর থেকে নানা তথ্য নিয়ে সেগুলোর উপর মেশিন লার্নিং প্রোগ্রাম তৈরি করে সাথে সাথে তার কি রোগের সম্ভাবনা সেটাও তারা বের করে দেবে। তার মানে আগামীতে ডাক্তারের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে নট অনলি প্যাথোলজি রিপোর্ট বা মেশিন লার্নিং ডাটা সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ারদের রিপোর্টে কিন্তু কনসিডার করতে হবে। সেরকম দিন আসতেছে এবং খুব দ্রুত আসতেছে। তো যারা ধরেন এই জীবনে ডাক্তার হতে পারেন না, একটা ক্ষোভ থাকতে পারে অনেকের, তো তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, ডাটা সায়েন্স মেশিন লার্নিং ভালো করে শিখলে হেলথ কেয়ার সেক্টরের জন্য একেবারে আপনিও ডাক্তারের চাইতে কম কি। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাস আগামীকাল রাত 10টায় দেখা হবে। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।